দীর্ঘদিন ধরে বেপাত্তা নির্মল ঘোষের হঠাৎ উদয়। ঋতব্রত শিবিরের বৈঠকে হাজির পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক। ছবি দেখাচ্ছি আপনাদের। দীর্ঘদিন ধরে বেপাত্তা এই নির্মল ঘোষের হঠাৎ করে উদয়। আমি পলাতক বলতে যে যা বলছে বলতে দাও। নির্মল ঘোষ কি মমতার উপর আস্থা রাখতে পারলেন না? আমি এই কথা তো আসছি কি করে? আমরা তো সবাই মমতার উপর আস্থা আছে আমাদের। অল উই আর হ্যাভিং আওয়ার আস্থা অন মমতা। সেটা পরে হবে। সেটা পরে হবে। মমতার সঙ্গে আমাদের হৃদয়, আমাদের প্রাণ আছে। আর বাকিটা অভিষেক কি হবে সেটা তীর্থঙ্করকে কন্টেস্টিং ক্যান্ডিডেট। পলিটিক্যাল সিচুয়েশনে কে কোথায় আছে সেটা রাজনীতি। আপনি কি গা ঢাকা দিয়েছিলেন? কেন গা ঢাকা দেবো? মানে এরকম একটা উঠছে যে আপনাকে পাওয়া যাচ্ছে না। তোমায় কে বলেছে? কেউ আপনার কনস্টিটিউয়েন্সি থেকে আসছে? কে বলছে? একটা লোকের নাম বলো। আপনার কনস্টিটিউয়েন্সি আপনাকে পাওয়া যাচ্ছে তো এখনো। সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। সৌরভ, প্রথম কথা, নির্মল ঘোষকে বহুদিন পর দেখা গেল। এই প্রাক্তন তৃণমূল বিধায়ক এতদিন ছিলেন কোথায়? কোনো সদুত্তর কি পাওয়া গেল? দেখো, কোথায় ছিলেন তার থেকেও বড় কথা এই মুহূর্তে রাজনৈতিকভাবে তিনি কোথায় এলেন, এটা খুবই তাৎপর্যপূর্ণ। ভোটে তার পুত্র দাঁড়িয়েছিলেন এবং সেই নির্বাচনে, পানিহাটির নির্বাচনে তিলোত্তমার মা যিনি বিজেপি প্রার্থী, তিনি রত্না দেবনাথ, তিনি জয়লাভের পর অনেকেই খোঁজাখুঁজি করছিলেন পিতা পুত্রের, কারোরই কিন্তু দেখা পাওয়া যাচ্ছিল না। শেষমেশ দেখা গেল যে নব তৃণমূল শিবিরে যেদিন জেলা কমিটি তৈরি হওয়ার প্রস্তুতি চলছে, সেই বৈঠকে যোগদান করেছেন নির্মল ঘোষ। নির্মল ঘোষ শুধু পানিহাটির বিধায়ক না, উনি মুখ্য সচেতক ছিলেন এবং কালীঘাটের অত্যন্ত বিশ্বাসভাজন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার হৃদয়ের টান। তবে অভিষেক নিয়ে প্রশ্ন করতে কিন্তু উত্তর দিলেন না, বললেন ওটা পরে হবে। সুতরাং বোঝাই যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যারা কাঠগড়ায় দাঁড় করিয়ে নব তৃণমূল কংগ্রেস তৈরি করেছেন, সেখানে কিন্তু দেখা গেল নির্মল ঘোষকেও। শুধু নির্মল ঘোষ না, বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ সংগঠক নারায়ণ গোস্বামী, তিনি উত্তর 24 পরগনা জেলার সভাধিপতি, জেলা পরিষদের সভাধিপতি, তাকে আজকে দেখা গেল। শিলিগুড়ি পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন সরকার, তিনি এসছেন। মেদিনীপুর জেলার অনেক পুরনো সংগঠকরা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগঠকরা, তারা এসছেন। এবং এই মুহূর্তে তোমার সঙ্গে যখন কথা বলছি, তখন কলকাতা শহরের ছাত্র, যুব, এরকম বহু পরিচিত মুখ যাদেরকে তৃণমূলের মিছিলে সব সময়ের জন্য দেখা যেত সংগঠক হিসেবে, তারাও কিন্তু এসেছেন। জেলার সংগঠনের দায়িত্বে এতদিন পর্যন্ত যারা ছিলেন, মানে কালীঘাট তৃণমূলের কথা যদি বলি, তাহলে সেই জায়গাটাও অত্যন্ত দুর্বল হচ্ছে এবং জেলাওয়ারি যে চিত্রটা, সেটাও একেবারেই সন্তোষজনক নয়, অন্তত কালীঘাট শিবিরের জন্য, অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। একেবারেই সন্তোষজনক নয়, কারণ বিদ্রোহটা শুরু হয়েছিল রাজ্য বিধানসভায় এবং দুজনকে সাসপেন্ড করা হয়েছিল, সন্দীপন সাহা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এবং তারপরে কিছুদিন পরেই 50 জন বিধায়কের স্বাক্ষর সম্বলিত একটি চিঠি জমা পড়েছিল স্পিকারের কাছে। মনে হয়েছিল যে এই বিদ্রোহটা শুধুমাত্র বিধায়কদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। ইতিমধ্যেই সাংসদরা বিদ্রোহ করে নিজেদের আলাদা দলে নাম নথিভুক্ত করেছেন। তারপরেও মনে হচ্ছিল যে তৃণমূল কংগ্রেস দলের সংগঠনে কোনো চির পড়েনি। কিন্তু আজকে জেলা স্তরের অন্তত গুরুত্বপূর্ণ নেতাদের আসতে দেখা যাচ্ছে। এর অভিঘাত কতটা, এটা বুঝবার জন্য আমাদের নিশ্চিতভাবে সামনে কোনো নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে, বা কোনো র্যালির জন্য বা কর্মসূচির জন্য অপেক্ষা করতে হবে, যে কোন শিবিরের পক্ষে কর্মীরা রয়েছেন, কোন শিবিরের শক্তি প্রদর্শন কতটা, সেটার জন্য আমাদের নিশ্চয়ই কর্মসূচির উপর নির্ভর করতে হবে। তবে যেভাবে জেলা স্তরের পুরনো নেতারা আজকে এই শিবিরে যোগদান করলেন, তা কালীঘাট শিবিরের জন্য স্বস্তির নয়। মঞ্জিরা। সৌরভ, ধন্যবাদ। কালীঘাট তৃণমূলে তাহলে রইলেন কারা? ক্রমশ ফাঁকা হচ্ছে তো সেখান। আসল নকলের লড়াইয়ের মাঝেই ঋতব্রত শিবিরে আজকে তো আরো বেশ কয়েকজনকে দেখা গেল, যেমন শান্তনু সেন, নারায়ণ গোস্বামী, নির্মল ঘোষের কথা এক্ষুনি আপনাদেরকে জানাচ্ছিলাম, অশোক রুদ্র, রঞ্জন সরকার। দীর্ঘদিন ধরে বেসুরো শান্তনু আজ কালীঘাট শিবিরে, ঋতব্রত শিবিরে দেখা গেল তাকে। তপসিয়ায় জাভেদ খানের ক্লাবে ঋতব্রতদের সঙ্গে বৈঠক। শিলিগুড়ির প্রাক্তন ডেপুটি মেয়র রঞ্জন সরকার ও ঋতব্রত ক্যাম্পে। ঋতব্রত শিবিরে নাম লেখালেন অভিষেক ঘনিষ্ঠ সার্থক বন্দ্যোপাধ্যায়।
হওয়ার কথা, আমারও লাগছে। এবং তবে দায়িত্বটাও বিরাট, আমাদের দেখতে হবে যাতে দায়িত্বটা সঠিকভাবে আমরা করতে পারি, পালন করতে পারি। মমতা ব্যানার্জি তো আমাদের সকলেরই নেত্রী, এটা নিয়ে তো কোনো ডিসপিউট আমাদের কারোরই নেই। কিন্তু যে কোনো কারণেই হোক আমাদের নেত্রীর সঙ্গে একটা আমাদের সকলেরই ডিফারেন্স অফ ওপিনিয়ন হয়েছে, তার ভিত্তিতে নতুনভাবে এখানটায় তৃণমূল কংগ্রেসটাকে আমরা তৈরি করতে বাধ্য হয়েছি এবং তারই আজকে ব্যাপারগুলো ঘটছে। একটু তো খারাপ তো লাগছেই, নো ডাউট, কিন্তু তা সত্ত্বেও সবারই খারাপ লাগছে। আমাদের যারা এখানে আছি তাদের কেউ বলবে না যে ভালো লাগছে, কিন্তু খারাপ লাগছে, কিন্তু বাধ্যবাধকতার কিছু ব্যাপার ট্যাপার থাকে, সেটার জন্য তো আমাদের করতেই হচ্ছে, উপায় নেই। তৃণমূল কংগ্রেস মানে মমতা ব্যানার্জি। এই শান্তনু আগেও পার্টি থেকে বেরিয়ে গেছিল, আবার এসেছিল, আবার বেরিয়ে যাচ্ছে, আবার আসছে। এরা যাতায়াত করতেই থাকে, এদেরকে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। একজন লোক গেল কি এলো তাতে দিয়েছে, এই কোনো ফ্যাক্টর নেই, এইটুকু বলতে পারি। কি করবো, ঘাটের যত মোরা সব এক জায়গায় জড়ো, করবো না কি? সব বাঘ, ভাল্লুক, গরু, ছাগল, ভেড়া সব এক জায়গায় জড়ো, তাদের নাম বিদ্রোহী। যত ঘাটের মোরা এক জায়গায়, যাতে পুলিশ না ধরে, সিআইডি না ধরে, সিবিআই না ধরে, ইডি না ধরে, তাই করছে। দিদির ব্রত ভাঙছেন অনুব্রত, আরও নিঃসঙ্গ হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার অনুব্রতও নাম লেখাচ্ছে ঋতব্রত শিবিরে। পুরো বীরভূম নেতৃত্বই কার্যত চলে গেল ঋতব্রত শিবিরে। তবে আজ কর্মসমিতির বৈঠকে নেই অনুব্রত মণ্ডল। বিকাশ রায়চৌধুরীর দাবি, ঋতব্রত শিবিরে থাকলেও শরীর খারাপ থাকায় তিনি আসতে পারেন। আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথ সিনহা, কাজল শেখরা আগেই চলে গিয়েছেন ঋতব্রত শিবিরে। সাধের কেষ্ট এবার আসছেন নতুন তৃণমূলে। আমার সঙ্গে বহুবার কথা হয়েছে, দাবি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বীরভূমে তো ইম্পর্টেন্ট ফিগার একটা, হ্যাঁ, সেই জায়গায় উনি কি আপনাদের সাথে? নিশ্চয়ই আমাদের সঙ্গে তো আছি, তবে আজকে শরীর বোধহয় খারাপ। আমরা যা দেখলাম বা এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর, তাতে বীরভূম তৃণমূল পুরোটাই প্রায় ঋতব্রত শিবিরে নাম লিখিয়েছেন। অনুব্রত মণ্ডল এই নামটা নিয়ে সব থেকে বেশি জল্পনা। অনুব্রত মণ্ডল, সাধের কেষ্ট, তিনি কি সত্যি এদিকে আছেন নাকি ওদিকেই চলে গিয়েছেন, সেটা নির্দিষ্ট করে কি আদৌ বলা যাচ্ছে? দেখো, অনুব্রত মণ্ডল হয়তো আজকে সশরীরে এখানে নেই, তবে তিনি আছেন। তিনি ঋতব্রত শিবিরেই আছেন এমনটা জানিয়ে গেছেন বিকাশ রায়চৌধুরী। এবং পরিষ্কার তাদের বক্তব্য যে পুরো বীরভূম নেতৃত্ব ইনক্লুডিং কাজল শেখ, তার কারণ কাজল শেখ অনুব্রতর মধ্যে দ্বৈরথ আমরা বারবার দেখেছি, তবে এক্ষেত্রে ঋতব্রত শিবিরে নতুন তৃণমূলে অনুব্রত মণ্ডলও আছেন, কাজল শেখও আছেন। এবং যেটা আমরা জানতে পারছি যে আজকে যদি জেলা কমিটি অ্যানাউন্স করা হয়, তাহলে জেলা সভাপতি, বীরভূমের জেলা সভাপতি পদ যতদূর সম্ভব অনুব্রত মণ্ডলের কাছেই যেতে চলেছে। আমরা একেবারে সেই বোটিং ক্লাবের সামনে রয়েছি, যেখানে বৈঠক হচ্ছে। বৈঠকে একাধিক নতুন নাম তুমি দেখতে পেয়েছো, শান্তনু সেন থেকে শুরু করে নির্মল ঘোষ, সার্থক বন্দ্যোপাধ্যায়। অনুব্রত মণ্ডল সশরীরে উপস্থিত না থাকলেও তিনি কিন্তু পূর্ণ সমর্থন জুগিয়েছেন এই ঋতব্রত শিবিরকে, এমনটাই সূত্রের খবর। এবং আজকে হয়তো এই যে পোস্ট মিটিং যখন জানানো হবে, তখন কিন্তু হয়তো জেলা কমিটিতে অনুব্রত মণ্ডলকে ডেফিনেটলি আমরা দেখতে পাবো, এমনটাই সোর্স কনফার্ম করছে। আমাদের নজর থাকবে। সুমন, আপাতত তোমাকে ধন্যবাদ। তার মানে এখনো পর্যন্ত যা খবর সুমন যা আমাদেরকে জানাচ্ছিল, যে অনুব্রত মণ্ডল ঋতব্রত শিবিরেই আছে। অনুব্রত মণ্ডল মানে সেই কেষ্ট, সাধের কেষ্ট। অতীতে এই কেষ্টর প্রতি তো অগাধ আস্থা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেষ্টর কোনো অন্যায় তিনি তো দেখতে পেতেন না। তৎকালীন মুখ্যমন্ত্রী অনুব্রত জেলে গেলেও তো তাকে বীর বলতে পিছপা হননি মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজ এই তো কেষ্ট বসে আছে, ওর পেছনে কেউ কেউ লাগে নানা রকম ভাবে, কিন্তু ভালো সংগঠন, ভালো কাজ করা আমি জানি। কেষ্টর মতো এত সাহায্যকারী ছেলে আমি খুব কম দেখেছি। যতদিন কেষ্ট ফিরে না আসছে, লড়াই আরো 3 গুণ বাড়বে। বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন, ঠিক আছে? আর এবার বদলের এবার আপনাদেরকে দেখাবো যে ভোটের পরাজয়ের পর, ভরাডুবির পর অনুব্রত মণ্ডল ঠিক কি বলেছিলেন, শুনুন। দেখুন, মমতা ব্যানার্জি একা হয়েছে, খারাপ লাগছে। কেন মমতা ব্যানার্জিকে ভালোবাসতাম আমি, কেন অনেকজনাই ভালোবাসতাম, কিন্তু মমতা ব্যানার্জি শেষ দিকে কার পাল্লায় পড়লো আমরা বুঝতে পারলাম না। একটু জেগে ঘুমালে দলের তো এই অবস্থায় হবে। আজ ভরাডুবি হলো আইফেক, মিসগাইড করলো আইফেক, দুনিয়ার লোকের কাছ থেকে টাকা তুললো আইফেক। যেমন এবারে যেমন আমাকে ভোটের দায়িত্ব দেয়নি,
তাহলে আমার একবারই আমার ভোট করতে যাওয়ার দরকার কি আছে? জেল থেকে আসার পর তো রাজনীতি করা বন্ধ করে দিয়েছিল। এ তো আমি দিদিকেও জানে, সবাই জানে রাজনীতি করা বন্ধ করে দিয়েছে। তখন তো অন্যজনের হাতে ঘি খেয়েছে, আমার হাতে ঘি খায়নি। ওনার পার্টিতে আর কেউ থাকবেন না, ওনার চোর চিটিংবাজ দলে কোনো নেত্রী থাকবে না, সবাই চলে যাবে। আর তৃণমূল পার্টিটা লন্ঠন হয়ে গেছে, আস্তে আস্তে নিভে যাবে। কেউ রাখবে না, চোরদের সঙ্গে কেউ থাকবে না, চোরদের সঙ্গে কোনো দলই থাকবে না, কোনো লোকই থাকবে না। তৃণমূল দলটা অ্যাকচুয়াল মমতা বন্দ্যোপাধ্যায় তো সেইভাবে যে প্রকৃত কর্মী কারা বা নেতা কারা সেটাই তো উনি বুঝতে পারেন না বা বুঝতে পারেননি। হ্যাঁ, যারা চোর চিটিংবাজ তাদেরকে সেরকম দায়িত্বে রেখেছেন বা তারা সেইভাবে কাজ করেছেন বলেই তো আজকে দলের এই অবস্থা। হাত ছেড়ে দেওয়া বলতে মতো জায়গা নেই, যে দিদির যে ডাল ধরবে, যে থাকবে সামনে, তারই তো কিছু নেই। তো সে আর দিদির সঙ্গে থাকার তো তার কোনো ব্যাপার নেই। দিদি আর ও তো একই ব্যাপার। টাকা পয়সা আমরা জানি যে বীরভূমের যেভাবে গেছে ওই তো মেন মাথা ছিল, সমস্ত টাকা পয়সা ও কালীঘাটে দিয়েছে, সবটাই টোটাল সবাই জানে। এখন আর ওদের কোনো জায়গা নেই। সরকারি ক্ষমতায় বাঘ ছিলেন, এখন বিড়াল হয়ে গেছেন। তো উনি ঋতব্রত তৃণমূলেই নাম লেখান, আর ওনার মা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর ওনার তৃণমূলেই থাকুক। উনি আর বাঘ হয়ে ফিরবেন না, উনি বিড়ালই থাকবেন। বিড়াল যেমন পোষে মানুষে, সেরকম ভাবে ওনার নাম দিয়ে প্রত্যেক ঘরে বিড়াল পুষবে। আর বীরভূমের বুকে মমতাপন্থী তৃণমূল খুঁজে পাওয়া যাবে না। এটা খুব বড় ব্যাপার না যে অনুব্রত মণ্ডল কেন চলে গেল, মমতা ঘনিষ্ঠ। তো মমতা ঘনিষ্ঠ কারা ছিল না, সবাই তো চলে গেছে। কাকলি ঘোষ দস্তিদার থেকে শুরু করে সবাই চলে গেছে। ফলে এদের শেল্টার ওটা। বিজেপি যেমন ওদেরকে সামনে রেখে পেছন থেকে সরকারটাই এসছে, সেরকম বিজেপির এটা দায়িত্বের মধ্যে পড়ে এই অংশটাকে আবার শেল্টার দিয়ে তাদেরকে বাঁচানো আর কি। রাজনীতিতে রোজ পরিবর্তন হয়, কাল কী হবে আমরা জানি না, আর সেটা আমাদের জানার দরকারও নাই। বর্তমান যে ভারতীয় জনতা পার্টি সরকার সে কাজ করছে, মানুষ খুশি আছে। তো কমপক্ষে নিজেদের মধ্যে লড়াই না করে সরকারের সঙ্গে থাকুন, যাতে পশ্চিমবাংলার উন্নয়ন এত বছর আটকে ছিল সেটা যেন ঠিকঠাক হয়, আইন ব্যবস্থা যেন ঠিকঠাক হয়। বিরোধিতা করতে গিয়েও একসঙ্গে থাকতে পারছেন না, সেখানে পরস্পর বিরোধী হয়ে যাচ্ছেন। এটা তো ঠিক নয়। এবার বাকি পার্টি ওনারা ঠিক করবেন, কি করবেন।